সরকার পরিবর্তনের সাথে বিচারের কোনো সম্পর্ক নেই বললেন আমির খসরু। নির্বাচিত সরকারও অপরাধীদের শাস্তি প্রদানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন CR আবরার। 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানোর আশ্বাস বিদায়ী শিক্ষা উপদেষ্টার। ট্রাম্পের ক্লিন গাজার বিকল্প উপস্থাপন মিশরের। বাসিন্দাদের না সরিয়েই উপত্যকা পুনর্গঠনে $53 বিলিয়ন 5 বছর মেয়াদী পরিকল্পনা, সম্মতি আরব নেতাদের। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাজধানীর একটি হোটেলে BSBR আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে সমালোচনা করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। বাংলাদেশে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. So the question of trial is not if. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. 7 দিনের সময় দিয়ে গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে অবৈধভাবে বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘরও ভেঙে দেওয়া হয়। পরে ডিএনসিসির প্রশাসক জানান, এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে। তবে যারা দোকান বসিয়েছেন তাদের দাবি, হাট ইজারাদাররা এই জায়গা ভাড়া দিয়েছে। দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসককে। এর আগে গুড়িয়ে দেওয়া হয় 20 থেকে 25টি দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা। বলেন, ইজারাদারদের টাকা দিয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমাদের 1 ঘন্টা কেন, আমাদের 10টা মিনিট টাইম দেওয়া হয়নি। হাত পাও কাইটা এই যে লাখ টাকা খরচ করে দোকানটা উঠাইলাম। দোকান তো উঠেছে আমাদের নিজেদের অর্থায়নে। আমার নাই বলতে বাবা কি করবেন কি? এবারে বাংলা আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই। ওনারা যদি আমাদেরকে 5টা মিনিট সময় দিত, তবু মনের ভিতরে বুঝ দিতাম যে 5 মিনিট সময় দিছে, আমার ফ্রি স্ট্যাম্প বের
করি, আমার মাছ গোছটা বের করি, আশেপাশে যতগুলো দোকান ছিল দোকানের মালগুলো, একটা গ্যাসের বোতলটা পর্যন্ত বের করুক। একটা কুরবানি ঈদ, রোজার ঈদ, আমাদের একটা বেচা কিনার টাইম, চাকু চাপাটি বানাই, লাখ লাখ টাকার বেচা কিনা। আমরা কোনো চিঠি পাইনি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা আসবে বিকেলে, মানে সন্ধ্যার সময় ওনারা বলতে পারে। সিটি কর্পোরেশন বলছে হাট ইজারা নিয়ে এমন গদিঘর চালানো আইন সিদ্ধ নয়। তারপরেও ফেব্রুয়ারির 28 তারিখে শেষ হয়ে গেছে ইজারার মেয়াদ। 7 দিন সময় বেঁধে দিয়েছি, এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। অবৈধভাবে যারা দখলে থাকে তাদের এখানে ক্ষতিগ্রস্তের বিষয়টা বিবেচনায় আনা হয় না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাউকে ইজারা দেইনি। কাজে কেউ যদি বলে থাকে যে আমরা ইজারা নিয়েছি, সেটা আসলে অবৈধ কাউকে বা কেউ অবৈধ দখলদার কাউকে হয়তো সে বকশিস দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে এখানে ব্যবসা করছে। গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেরিবাদ এলাকায় 150 একর জায়গা অবৈধ দখলে আছে। সেটিকে উদ্ধার করে কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচার নির্বাচনের আগে নাকি পরে হবে তা নিয়ে কোনো চাপ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর আহ্বান জানিয়েছেন বিচার নিয়ে কোনো চাপ সৃষ্টি না করতে, নিরপেক্ষভাবে তদন্ত শেষ করে শিগগিরই শেখ হাসিনা সহ অন্য হেভিওয়েট আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিচারের আগে ভোট নয়, নতুন দলের একজন নেতার এমন মন্তব্যে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না, রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বান তার। আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না। রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন, অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন মার্কিন সাবেক 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন সাবেক কূটনীতিকরা। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। এদিন গাজীপুরে হৃদয় হত্যা মামলার পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 15 জুন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন গুলশানের আরেকটি হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আবারও 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলায় নিয়মিত হাজিরা দিতে বুধবার সকালে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, মেয়র সহ কয়েকজনকে। বেলা 10টার দিকে তাদের সবাইকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালতে হাজির করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক ঢাকা 7 আসনের সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে এবং এই তার অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তারা আসামি হবে এবং তাদের প্রত্যেকটি মামলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে হাজির করা হয়। রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আবারও তাকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে আমাদের বক্তব্য নিয়েছেন এবং পরবর্তীতে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এই রিমান্ডে সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আদালতে তোলার সময় অনেক আসামি সাংবাদিকদের সাথে কথা বলেন। এর মধ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন তাই সবার কাছে দোয়া চেয়েছেন। তোমাদের দোয়া করবা কি দোয়া করব? দোয়া করবা যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত কারণে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সব ক্ষেত্রে নিয়োগে সমতা সহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগে 1.5 ঘণ্টা রেললাইন অবরোধের পর প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপদেষ্টা নিয়োগ, পিএসসি, ইউজিসি সহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধিপত্যের অভিযোগ তোলা হয়। তারা বলেন, ঢাবি আধিপত্যের বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসি সহ সরকারি সব প্রতিষ্ঠানের পুনর্গঠন দাবি করে আন্দোলনকারীরা বলেন 3 দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেয় তারা। মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। আগামী 10 মার্চের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো হবে, এমনটা জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরারের সাথে মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদায়ী উপদেষ্টা জানান, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে 2-3 বছর স্থির থাকা ভালো জানিয়ে তিনি বলেন, এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন। এ সময় নতুন উপদেষ্টা CR আবরার বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা গুরুত্বপূর্ণ। নতুন এই দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, এমন শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি করতে হবে যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। দর্শক, এ পর্যায়ে ইফতার বাজারের খবর জেনে নিতে চাই। সরাসরি যাব রাজধানীর গুলশানে, রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, অভিজাত এলাকায় ইফতার বাজারের শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন? শাওন, মূলত যেহেতু আমি গুলশান এলাকায় রয়েছি, এখানে কিন্তু অভিজাত উচ্চবিত্ত যারা রয়েছে এবং উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্য কিন্তু আসলে ইফতারের বাজারের যে পসরা সেটা সাজানো হয়। এখানে আমি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু বাহারি রকমের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে এখানে রয়েছে প্রনের টোস্ট, অন্থন, চকলেট অন্থন, পেশরি পরোটা, গার্লিক চিলি নান থেকে শুরু করে গার্লিক নান এবং চিকেন ললিপপ, ভেজিটেবল পাকোড়া এবং রেশমি জিলিপি, তারপরে হচ্ছে আপনার স্প্রিং রোল, বিফ কিমা, জালি কাবাব, দই বড়া, বোরহানি থেকে এবং হালিমেরও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু 300 থেকে 1300 টাকা পর্যন্ত হালিম ক্রেতারা কিনতে পারছেন। যারা আসলে অফিস ফেরত যারা মানুষ রয়েছেন, যারা অফিস থেকে ইফতার করার জন্য বাসার উদ্দেশ্যে যাচ্ছেন, তারা কিন্তু অনেকেই এই ইফতার নিয়ে এখান থেকে কিনে অনেকেই ইফতারে যাচ্ছে। তারা অনেকেই বলছেন যে আসলে বিভিন্ন স্বাদের ইফতার তারা করার জন্য আসলে এসব ইফতারের আইটেমগুলো তারা আসলে কিনে নিয়ে যায়। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, ইফতারের বেচাকেনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অনেক মানুষজন এখানে আসছে ইফতার তাদের সংগ্রহ করতে। তো সবশেষ এই অভিজাত এলাকার ইফতারে কিন্তু আমরা বাহারি রকমের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাওন। বিজয়, ধন্যবাদ আপনাকে। ট্রাম্পের ক্লিন গাজা মিশনের বিকল্প নিয়ে হাজির হয়েছেন আরব নেতারা। বাসিন্দাদের না সরিয়ে গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী পরিকল্পনা উত্থাপন করেছে মিশর। মঙ্গলবার কায়রোর বিশেষ সম্মেলনে $53 বিলিয়ন বাজেটের ওই প্রস্তাবে সম্মতি দিয়েছেন আরব নেতারা। তবে এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার মিশরের আয়োজনে কায়রোয় আরব নেতাদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের বিলাসবহুল গাজা গড়ে তোলার পরিকল্পনার বিপরীতে নতুন প্রস্তাব তুলেছে মিশর, যেখানে বাসিন্দাদের না সরিয়েই 3 ধাপে উপত্যকার সংস্কারের কথা বলা হয়েছে। কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠন করা হবে বিশেষ কমিটি। জঞ্জাল সরিয়ে রাস্তাঘাট নির্মাণ, বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি ও আবাসনের ব্যবস্থা, সমুদ্র বন্দর ও বিমানবন্দর পুনর্নির্মাণ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থার সংস্কার করা হবে ধাপে ধাপে। জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের লক্ষ্যও রয়েছে। ফিলিস্তিনি ভাইদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছে মিশর, যাতে স্বাধীন একটি কমিটি গঠন করা যায়, যেখানে আস্থাভাজন এবং দক্ষ ফিলিস্তিনিরা থাকবে। ত্রাণ ব্যবস্থাপনা সহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন কর্মসূচি তত্ত্বাবধান করবে তারা, যাতে ফিলিস্তিনিরা নিজ ভূমে ফিরতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে সব দেশকে মিশরের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাই। মিশরের প্রস্তাবে একমত হয়েছেন আরব নেতারা। গাজার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে চান বলে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি পিএলও হামাসের সাথেও বিভিন্ন সময় আলোচনার উদ্যোগ নিয়েছি, তবে দুঃখজনকভাবে কোনো ফলাফলে পৌঁছানো যায়নি। আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তা। গাজা পুনর্গঠনে মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে হামাস। কায়রোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের হামলা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তেল আবিব। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পরই একের পর এক রদবদল ওলটপালট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে দাবি করলেন এটা কেবলই শুরু। বলেন 43 দিনে তিনি যা করেছেন অনেক প্রেসিডেন্ট 8 বছরেও তা করতে পারেননি। 1 ঘন্টা 40 মিনিটের বক্তব্যে অভিভাষণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গ্রিনল্যান্ড সহ নানা ইস্যুতে নিজ অবস্থানের সাফাই গাইলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণেই রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 40 মিনিট ধরে বক্তব্য দেন তিনি, যা মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কোনো প্রেসিডেন্টের দীর্ঘতম ভাষণ। এর আগে 2000 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে 1 ঘন্টা 28 মিনিট বক্তব্য দিয়েছিলেন বিল ক্লিন্টন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সাথে বাড়িয়েছেন দূরত্ব, শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন কানাডা, মেক্সিকো, চীনের মতো দেশের সাথে। গাজা দখলের পরিকল্পনাও করেছেন। নিজ প্রশাসনের নেয়া এসব পদক্ষেপে সাফাই গিয়েছেন কংগ্রেসের দীর্ঘ ভাষণে। একই সাথে দাবি করেছেন এটি কেবল শুরু। 6 সপ্তাহ আগে আমি এই ক্যাপিটলের নিচে দাঁড়িয়ে আমেরিকার স্বর্ণযুগের সূচনার ঘোষণা দিয়েছিলাম। সে সময় থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সফল যুগ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছি। আমরা মাত্র 43 দিনেই অনেক প্রশাসনের 4 কিংবা 8 বছরের শাসনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছি। বলতে চাই এটি কেবলই শুরু। মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যের কথা জানিয়েছেন ট্রাম্প। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরিতে অর্থ বরাদ্দ দিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতি। কমান্ডার ইন চিফ হওয়ায় আমার লক্ষ্য ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা। প্রথম ধাপ হিসেবে আমি কংগ্রেসকে বলবো, মাতৃভূমি রক্ষায় গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য তহবিল বরাদ্দ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, শান্তির জন্য প্রস্তুত রাশিয়া। রাশিয়ার সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা শান্তির জন্য প্রস্তুত বলে জোরালো সংকেত পেয়েছি। আর তাহলে সেটি কি সুন্দর হবে না? এই পাগলামি বন্ধ করা দরকার। আর যুদ্ধ বন্ধ করতে চাইলে অবশ্যই দুপক্ষের সাথেই কথা বলতে হবে। এখনও গ্রিনল্যান্ড ও পানামা খালের মালিকানা চান ট্রাম্প। ক্ষোভ ঝাড়েন অবৈধ অভিবাসী নিয়েও। অভিযোগ, বাইডেন আমলে 2 কোটির বেশি মানুষ অনুপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ভাষণে ধনকুবের ইলন মাস্ককেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।